হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি হচ্ছে, আজকে হ্যালো অ্যালকেন হ্যালোইনটা কন্টিনিউ হবে, প্রায় শেষ হয়ে এসেছে। আজকের টপিকটা কি, কেমিক্যাল প্রপার্টিস অফ হ্যালো অ্যারিন, মানে কেমিক্যাল কীভাবে কেমিক্যাল রিয়াকশন করছে, কী করছে হ্যালো অ্যারিন, সেটা আজকে আমরা এখন এই ভিডিওটাতে দেখব। দেখো ফার্স্টে কী লেখা আছে, হ্যালো অ্যারিনস আর কেমিক্যালি লেস রিয়াক্টিভ দ্যান হ্যালো অ্যালকেনস, মানে হ্যালো অ্যারিনগুলো হ্যালো অ্যালকেনের থেকে অনেক কম রিয়াক্টিভ, মানে কম পরিমাণে রিয়াকশন করে। কেন? কিছু রিজন আছে। কি কি? একটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট কি? তুমি জানো বন্ডেড ইলেকট্রনস বা ধর লোন পেয়ার অফ ইলেকট্রন নেগেটিভ চার্জগুলো যখন ডবল বন্ড সিঙ্গেল বন্ড কনজুগেশন থাকে, সেখানে কন্টিনিউয়াসলি রেজোনেট করতে থাকে ইলেকট্রনগুলো, কোনো একটা ফিক্সড পজিশনে থাকে না। যেমন বেঞ্জিংয়ের ক্ষেত্রে হয়, রেজোনেট করে পুরো। এখানে দেখো কী হচ্ছে, ক্লোরিনের লোন পেয়ার যে ইলেকট্রনস আছে, যেহেতু এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড একটা পুরো সিস্টেম রয়েছে, রেজোনেটিং সিস্টেম, তার জন্য কী হচ্ছে, ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রনসগুলো এখানে পুরো রেজোনেট করতে থাকে। দেখো রেজোনেটিং স্ট্রাকচার প্রত্যেকটা শো করিয়েছি। তার ফলে কি হচ্ছে, এখানে দেখো একটা এই তিনটে স্ট্রাকচার দেখো কী হচ্ছে, আমার এখানে ডাবল বন্ডের ক্যারেক্টার ফর্ম করেছে। দেখো এবার ডাবল বন্ডের ক্যারেক্টার ফর্ম করার জন্য তাহলে কী হচ্ছে, আমার সিসিএল বন্ডটা কী হচ্ছে, অনেক বেশি মানে স্টেবল দ্যান সিঙ্গেল বন্ড। তার জন্য কী হচ্ছে, তার ডাবল বন্ড ব্রেক করতে আমার কী হয়, বেশি এনার্জি লাগবে, তার মানে রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তার জন্য কী হচ্ছে, যখন ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে বলে এই বন্ডটা এখানে রিয়াকশন যাই হবে, এখানে এটাকে বন্ডটা ব্রেক করেই হবে আমার। তো এখানে যেহেতু বন্ডটা ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, তার জন্য কী হচ্ছে, রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এরকম কোনো রেজোনেটিং এফেক্ট ছিল না, তাই জন্য ওটা অনেক বেশি রিঅ্যাক্টিভ। আর কি রিজন আছে, প্রেজেন্স অফ ডিফারেন্স ইন হাইব্রিডাইজেশন স্টেটস অফ কার্বন অ্যাটম ইন সিএক্স বন্ড। দেখো হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কার্বনটা sp3 ছিল, হ্যালো অ্যারিনের ক্ষেত্রে কার্বনটা কি আছে আমার sp2। তো এখানে হাইব্রিডাইজেশনটা কীভাবে কাজ করে, দেখো এস ক্যারেক্টারটা কী হচ্ছে, এখানে এসটা হচ্ছে 25%, এখানে এসটা হচ্ছে আমার 33%। ঠিক আছে, তার মানে এর এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার কম। যত বেশি এস ক্যারেক্টার হবে তত বেশি কি হবে, ইলেকট্রনটাকে ধরে রাখার ক্ষমতা তত বেশি। মানে এস অরবিটাল যেহেতু নিউক্লিয়াসের অনেক কাছে, তার জন্য কী হচ্ছে, ইলেকট্রনগুলো ধরে রাখার ক্ষমতা এস অরবিটাল অনেক বেশি। ঠিক আছে, তার ফলে কী হচ্ছে, এই যে এখানে যে আমার কি এখানে পোলারিটি হতো, যে এখানে ডাইপোল মোমেন্টটা পরেরটা বলছি, পোলারিটি হতো, তার ফলে কি সিএক্স বন্ড যত বেশি পোলার হতো তত বেশি রিঅ্যাক্টিভ হতো, তত বেশি এক্সট্রা তাড়াতাড়ি বেরিয়ে যেত। এর ক্ষেত্রে সেটা হয়, এস ক্যারেক্টার যে কম, ইজিলি এক্সট্রা ব্রেক করে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই যেহেতু এস ক্যারেক্টার কম, এস ক্যারেক্টার বেশি, অতটা বেশি সিএক্স বন্ডের ইলেকট্রনগুলো এক্সের দিকে যায় না, কার্বনের দিকেই থাকে। তার ফলে কি হচ্ছে, আমার বন্ড লেন্থটাও কিছুটা শর্ট হয়ে যায়। বন্ড লেন্থটা কিছুটা যখন শর্ট হয়ে যাচ্ছে, এখানে সি এর দিকে, তাহলে কি ইলেকট্রনগুলো টেনে রাখছে, মানে কি বন্ড লেন্থটাও কিছুটা শর্ট হয়ে যাচ্ছে। এর অতটা বন্ড লেন্থ শর্ট হয় না। এক্সরে থেকে দেখা যায় কি হচ্ছে, এর বন্ড লেন্থটা একটু বেশি, এর বন্ড লেন্থটা কম। বন্ড লেন্থ যত কম হয় তত রিঅ্যাক্টিভনেসটা কমে যাবে, কারণ বন্ড লেন্থ কম হলে বন্ডটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে। সেই জন্য কী হচ্ছে, এই রিয়াকশানেরটা কম, এই রিয়াকশানের বেশি। সেমভাবে এখানে কি হচ্ছে, ডাইপোল মোমেন্টটা বললাম, ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে রাখছে, ইলেকট্রন যত নিজের দিকে টেনে রাখবে তত কী হবে, ডাইপোল মোমেন্টটা কমে যাবে। ডাইপোল মোমেন্ট যত বেশি কম হবে তত রিঅ্যাক্টিভিটি কম হবে। কেন ডাইপোল মোমেন্ট কম মানে কি হচ্ছে, পজিটিভিটি কমে যাচ্ছে কার্বনের ওপরে, কার্বনের পজিটিভিটি কমলে নিউক্লিওফাইল এসে রিঅ্যাক্ট করতে পারবে না। আর কি আছে, আর হচ্ছে তোমার কি, রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন রিচ অ্যাটাকিং নিউক্লিওফাইলস অ্যান্ড ইলেকট্রন রিচ অ্যারিনস। তো এইখানেই দেখো, এটা যদি আমার নিউক্লিওফাইল হয়, মানে ও NaO মাইনাস একটা নিউক্লিওফাইল, আর এখানে ডাবল বন্ড আছে, সেটাও একটা নেগেটিভ সিস্টেম। তো ইলেকট্রন ডেন্স সিস্টেম, নেগেটিভ সিস্টেম, ইলেকট্রন ডেন্স সিস্টেম, মানে খুবই ইলেকট্রনের সংখ্যা এখানে বেশি আছে। তার ফলে কি এদের মধ্যে একটা বিকর্ষণ হয়, তাহলে খুব সহজে কী হচ্ছে, রিয়াকশানগুলো এখানে করতে পারে না বিকর্ষণ হওয়ার জন্য। ঠিক আছে, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, ওখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম নয় ওটা, তার জন্য কি হচ্ছে, ওখানে বিকর্ষণটা অতটা হয় না যদি না বাল্কি গ্রুপ থাকে। ইনস্টেবিলিটি অফ ফিনাইল ক্যাটায়ন। ফিনাইল ক্যাটায়ন মানে কি, ধরো এখানে সিএলটা বেরিয়ে গেল, এখানে প্লাস চার্জ হলো। ঠিক আছে, এবার প্লাস চার্জটা যেমন ওখানে ক্ষেত্রে তোমার হ্যালো অ্যালকেনটা কি হচ্ছে, ওখানে কার্বোক্যাটায়নটা ফর্ম করলে ওখানে 3D-তে স্টেবিলিটি দিতে পারছিল। এখানে কি হয়, প্লাস চার্জটাকে যে এই ডাবল বন্ডে sp2 কার্বনের ক্ষেত্রে এই প্লাস চার্জে কার্বনটা যে ওরিয়েন্টেশনে থাকে, আর এই ডাবল বন্ডটা গিয়ে যে তাকে স্টেবিলাইজ করবে, তো তার ওরিয়েন্টেশন কি হচ্ছে, অন্য হয়। তার ফলে কি হচ্ছে, এখানে যে স্টেবিলাইজ করতে যাবে সেই স্টেবিলিটিটা দিতে পারে না এই কার্বন অ্যাটমটা, কারণ দুজনের ওরিয়েন্টেশন আলাদা হয় এই কার্বন দুটোর। তার ফলে কি হচ্ছে, স্টেবিলিটি দিতে পারে না, তার জন্য রিয়াকশনটা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে রিয়াকশনটা প্রসিড করতে পারে না। ঠিক আছে, ওই জন্য এখানে SN1টা তাই হচ্ছে না। তাহলে বুঝতে পারলে রিজনগুলো, যে কেন হ্যালো অ্যারিনটা অনেক বেশি
অনেক কম রিয়াক্টিভ, হ্যালো অ্যালকেনটা অনেক বেশি রিয়াক্টিভ। ঠিক আছে, 5টা রিজন। তাহলে কী কী হলো আগে বলেছি। রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্সে ডাবল বন্ড ক্যারেক্টার আসে, ডাবল বন্ড ক্যারেক্টার আসার জন্য রিয়াক্টিভিটি কমছে। হাইব্রিডেশন চেঞ্জ হচ্ছে, এস ক্যারেক্টার যত বাড়ছে তত বেশি কী হচ্ছে, বন্ডলেস শর্ট হচ্ছে, তত রিয়াক্টিভিটি কমছে। ডাইপোল মোমেন্ট যত কমছে, এখানেও সেম জিনিস, এস ক্যারেক্টার বেশি হচ্ছে হ্যালো অ্যারিনে, তাতে ডাইপোল মুভমেন্ট সেই কমে যাচ্ছে। বিকর্ষণ, হ্যালো অ্যারিন গ্রুপটা খুব বেশি তড়িৎ ঋণাত্মক, মানে ওখানে কি হচ্ছে অনেক বেশি ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি, তার জন্য কি হচ্ছে নিউক্লিওফাইল নেগেটিভ ঋণাত্মক, তার জন্য ঋণাত্মক বিকর্ষণ হয়। আর ফিনাইল প্যাটার্নটা বললাম প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করতে পারে না বাকি কার্বনগুলো, তার জন্য কি হচ্ছে আমার ওটা ফিনাইল প্যাটার্নটা স্টেবল হয় না, তার জন্য ওটা রিয়াকশানে পার্টিসিপেট করে না। ঠিক আছে, এবার দেখো কী কী রিয়াকশান হচ্ছে। এখানে দেখো এনওসি, আচ্ছা রিয়াকশান যে হয় না সেটা নয়, সেটা অনেক ড্রাস্টিক কন্ডিশন, মানে খুব হাই টেম্পারেচার হাই প্রেশার সেসব কন্ডিশনগুলো মেনটেন করলে তবে রিয়াকশানটা ফিজিবল হবে। তো এখানে দেখো ক্লোরোবেঞ্জিন এখানে হাইড্রক্সিল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করেছে, সিএল এর জায়গায় ওইচ এসে কীভাবে করেছে দেখো 623 কেলভিন টেম্পারেচার, হাই টেম্পারেচার 300 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে হাই প্রেশার আছে। এনওইজি রিয়াকশন করেছে ওএনএ অ্যাডিশন, তারপরে ডাব্লিউএসিএল দিয়ে ওএন এর জায়গায় ওইচ এসে, মানে এনএসিএল বেরিয়ে গেল, হাইড্রোজেন এখানে অ্যাডিশন হয়ে গেল। ঠিক আছে, অ্যামিনো গ্রুপ এনএসি অ্যামোনিয়া দিয়েছে, সিউ2ও দিয়েছে, তার এখানে অ্যানিলিন ফর্ম করেছে। ঠিক আছে, তারপরে সাবস্টিটিউশন বাই সায়ানো গ্রুপ, এখানে কি আছে ব্রোমোবেঞ্জিন দিয়ে করিয়েছে, সিউসিএন দিয়ে সিএন, এখানে সিউবিএন। এবার দেখো হ্যালো অ্যালকেনের ক্ষেত্রেও রিয়াকশন করানো হয়েছিল, যেখানে সিএইচসিএন ধরো, তার মধ্যে কি হয়েছিল ওখানে একটা ছিল পার্শিয়াল হাইড্রোলিসিস মানে আংশিক হাইড্রোলিসিস, একটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিসিস, আর একটা ছিল রিডাকশন বিজারণটা। তো এখানে কি হয়েছিল ওখানে কনসেন্ট্রেটেড এইচসিএল বা অ্যালকালাইন H2O2 দিলাম, আংশিক হাইড্রোলিসিস হলো, তার জন্য কি হলো আমার এখানে CONH2 ফর্ম হলো, সিএন এর জায়গায় CONH2 হলো, CONH2, এটা হচ্ছে বেঞ্জামাইট, মানে এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, CONH2 বেঞ্জিনের সঙ্গে আছে হলো বেঞ্জামাইট। সম্পূর্ণ হাইড্রোলিসিস মানে কমপ্লিট হাইড্রোলিসিস হচ্ছে যখন, তখন কি হলো ডাইলিউট HCl অর NaOH দিয়েছি, এখানে কি হলো সব COH ফর্ম করলো মানে বেঞ্জোইক অ্যাসিড। আর রিডাকশন মানে বিজারণের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম আর ইথানল দিয়েছি, তার জন্য কি হচ্ছে CH2NH2 ফর্ম হচ্ছে বেঞ্জাইল অ্যানিন। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো তোমার যদি ওখানে খালি ক্লোরোবেঞ্জিন তো থাকবে না সবসময়, তো ওখানে তার সঙ্গে কিছু সাবস্টিটিউয়েন্ট থাকতে পারে অর্থো প্যারা মেটা এই পজিশনগুলোতে। তো এখানে কি হচ্ছে তার এফেক্টটা কি হয়, আমি এখানে দেখেছি কি NO2 দিয়ে, NO2 জায়গায় CN COH থাকতে পারে, সেগুলো কি ইলেকট্রন উইথড্রয়িং, তুমি 11-এ পড়েছো ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রন ডোনেটিং, যে সিস্টেম থেকে ইলেকট্রন টেনে নেয় সে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, যে সিস্টেম ইলেকট্রন দেয় সে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। ঠিক আছে, তো আমি এখানে ইলেকট্রন উইথড্রয়িং NO2 রেসপেক্টে বলছি। NO2 ইলেকট্রন উইথড্রয়িং কেন, দেখো এখানে নেগেটিভ চার্জটা পুরো রেজোনেট করছে, এটা এখানে পড়লে খুলে গেল, আবার এটা এখানে পড়লে এটা খুলে গেল, রেজোনেট করতে পারে, তাই এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। এবার দেখো ওইচ যখন রিয়াকশন করছে, আমি একটা ইন জেনারেল এখানে রিয়াকশনটা দেখিয়েছি, ঠিক আছে, তার মধ্যে NO2 গুলো এফেক্ট আমি বোঝাচ্ছি। দেখো আগে রেজোনেটিভ স্ট্রাকচার দেখে নাও, ওইচটা রিয়াকশন করলো, এগুলো পুরো ট্রানজিশন স্টেট। দেখো নেগেটিভ চার্জগুলো কোথায় ফর্ম করেছে, অর্থ প্যারা অর্থ, এই তিনটে পজিশন নেগেটিভ চার্জ ফর্ম করেছে। তারপরে কি হচ্ছে, তারপরে এটা যেমন হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে সাবস্টিটিউশন দেখেছিলাম SN2, সেমভাবে এখানে পুরো নেগেটিভ চার্জটা পুরো সিস্টেমে ঘুরলো, ঘুরে কি হলো আমার ওইচটা সিএল এর জায়গায় ওইচ চলে এলো। ঠিক আছে, এবার দেখো নেগেটিভ চার্জ কোথায় ফর্ম করেছে, অর্থ প্যারা আর আবার অর্থ, মেটাতে করেনি। তো এবার যে নেগেটিভ চার্জগুলো ফর্ম করলো সেটাকে স্টেবিলাইজ হতে হবে। তো দেখো NO2 যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওই নেগেটিভ চার্জগুলো কি হচ্ছে, এই দেখো এখানে দেখেছি যে এইটা হচ্ছে কার্বন আছে, ওপরে বাকি গ্রুপ পোর্শনটুকু আছে, এটা হচ্ছে কার্বন আছে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা এখানে ফর্ম করেছিল, এটা বা বলো বা এটা বলো, সেটা কি হচ্ছে NO2-র মধ্যে ঘুরছে, এটা এখানে পড়লো, এটা খুললো, আবার এটা পড়লো, পড়ে আবার পাশেরটাই চলে গেছে, এই নেগেটিভ পাশেরটা চলে গেল। তো এইভাবে NO2 কি হচ্ছে নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করে দিচ্ছে, তার মানে কি হচ্ছে রিয়াকশনের জন্য সেটাকে মোর ফিজিবল করছে। নেগেটিভ চার্জটা স্টেবিলাইজ হতে হবে, নেগেটিভ চার্জটা পুরো সিস্টেমে যদি প্রপারলি ঘুরতে পারে, কারণ কি হচ্ছে বন্ডেড নেগেটিভ চার্জ এখানে যে ইলেকট্রনগুলো কি যে ঘুরছে, এটা রিয়াকশন করার ফলে যে নেগেটিভ চার্জটা তৈরি হচ্ছে সেটা তো স্টেবিলাইজ করতে হবে এক্সট্রা ইলেকট্রনটাকে, তো সেটা NO2 কোড হেল্প করছে স্টেবিলাইজ করতে, তার জন্য রিয়াকশন রেটটাকে বাড়াতে হেল্প করছে। ঠিক আছে, ওই জন্য কি হচ্ছে অর্থ প্যারাতে যদি NO2 থাকে তাহলে কি হবে রিয়াকশনটা অনেক বেটার হয়, কেন কি হচ্ছে NO2 নেগেটিভ চার্জগুলো আমার অর্থ আর প্যারাতে তৈরি হয়েছে, যদি মেটাতে থাকে তাহলে অতটা বেশি এফেক্টিভ নয়, কেন মেটাতে কোনো নেগেটিভ চার্জ নেই, তাই মেটাতে NO2 থাকলে তার কোনো এফেক্ট নেই।
কিন্তু এটা মনে রাখবে নর্মাল হ্যালো অ্যাডিন যত বেশি রিয়াক্টিভ হয়, যদি মেটাতে NO2 থাকে তাহলে কি হবে, তার থেকে বেশি রিয়াক্টিভ হবে। ঠিক আছে, তাই জন্য কি হচ্ছে দেখো, প্যারা আইসোমারটা সবসময় বেশি স্টেবল হয়, প্যারাটা সব থেকে বেশি, প্যারা পজিশনে যদি NO2 থাকে HCl এর রেসপেক্টে তাহলে সেটা কোনো রিয়াক্টিভ, তারপরে অর্থ একটু জাস্ট ডিফারেন্স হয়, মেটাটা অনেকটাই কম হয়, কারণ তার ডাইরেক্ট কোনো এফেক্ট নেই, কিন্তু ওটা ইলেকট্রোনিউট্রিয়েন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। আর নর্মাল হ্যালো অ্যাডিনটা হচ্ছে সব থেকে লেস রিয়াক্টিভ হয়। ঠিক আছে, আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ওটা হয়ে গেল। এবার হচ্ছে রিয়াকশন উইথ মেটালস। ম্যাগনেসিয়াম যেমন আগে গ্রিগনা রিয়েজেন্ট ফর্ম করছিল, এখানেও সেম হবে, হ্যালো অ্যাডিন একটা, ম্যাগনেসিয়াম ইথার এত। ঠিক আছে, MgBr ফর্ম হয়ে গেল, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এখানে কি দিয়েছে, ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে পিএইচএফ, ক্লোরিনের ক্ষেত্রে পিএইচএফ ইউজ হয়, ব্রোমিনের ক্ষেত্রে ইথার ইউজ হয়, এটা খালি ডিফারেন্স। পিএইচএফ ফুল ফর্ম টেট্রা হাইড্রোফিউরান। ঠিক আছে, টেট্রা হাইড্রোফিউরান। আচ্ছা, এখানে সেম প্রোডাক্টিভ ফর্ম হচ্ছে। লিথিয়ামের সঙ্গে দেখো ব্রিমিয়ার, দুটো লিথিয়াম, একটা লিথিয়াম অ্যাড হয়ে গেল লিথিয়াম ব্রোমাইড। এটা হ্যালো অ্যালকেন, এই রিয়াকশনগুলো করেছো। আচ্ছা, হ্যালো অ্যালকেন একটা রিয়াকশন করছো, উডস রিয়াকশন, দুটো হ্যালো অ্যালকেন অ্যাড হয়ে একটা ধরো মানে মিথাইল ব্রোমাইড আছে, দুটো মিথাইল ব্রোমাইড অ্যাড হয়ে একটা ইথেন ফর্ম করছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, আগে ফিটিকটা বলে দিই। ফিটিকে হচ্ছে ওখানে দুটো হ্যালো অ্যালকেন ছিল, ফিটিক হচ্ছে দুটো হ্যালো অ্যারিন। দেখো দুটো অ্যাড, এখানে ক্লোরোবেঞ্জিন, একটা ক্লোরোবেঞ্জিন, দুটো সোডিয়াম। আর ইথারের প্রেজেন্সে কি হলো, এই দুটো অ্যাড হয়ে গেল, এখানে দুটো NaCl ফর্ম করে গেল, ডাইফিনাইল ফর্ম করলো। ফিটিক হচ্ছে পুরোপুরি হ্যালো অ্যারিনের জন্য। এবার একটা হ্যালো অ্যালকেন, একটা হ্যালো অ্যারিন, হ্যালো অ্যারিন, এই হ্যালো অ্যালকেন দুটো মিল যখন করছি তখন উডস হচ্ছে হ্যালো অ্যালকেনের জন্য, ফিটিক হচ্ছে হ্যালো অ্যারিন, তো দুটো মিলে ওই জন্য হচ্ছে আমার এটা। ঠিক আছে, এটা এই বেঞ্জিন রিং আর এই CH3 আর দুটো এনেছি, বুঝতে পারলে। আর কপার পাউডার সিউ এর সঙ্গে রিয়াকশন করছে, ডাইফিনাইল ফর্ম করছে। আচ্ছা, কপারের সঙ্গে রিয়াকশনের নাম কি, উলম্যান রিয়াকশন অর উলম্যান বাইয়ারাইল সিনথেসিস। এই যে বাইয়ারাইল ফর্ম করছে, এটা হচ্ছে উলম্যান বাইয়ারাইল সিনথেসিস। একই প্রোডাক্ট আসছে, আর রিয়েজেন্টটা আমার আলাদা এখানে ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে এবার রিডাকশন। তারপর রিডাকশন কি, ওই হাইড্রোজেন অ্যাডিশন, নিকেল অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে এই দুটো হাইড্রোজেন দিয়েছি, এখানে অ্যাডিশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে রিং সাবস্টিটিউশন আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক, এটা আগেগুলো ছিল নিউক্লিওফিলিক রিডাকশন, এগুলো হলো ইলেকট্রোফিলিক, মানে বাইরে থেকে ইলেকট্রোফাইল আসবে, কারণ সেই নেগেটিভ চার্জ হবে। তো দেখো এখানে নেগেটিভ চার্জগুলো অর্থোপ্যারাতে সিস্টেমে তৈরি হয়েছে, সেই থ্রু দিয়ে রিয়াকশনটা হবে। এটা হচ্ছে আমার পুরো রেজোনেটিং স্ট্রাকচার। দেখো কি লিখেছি, হ্যালো অ্যারিনস আন্ডারগো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন স্লোলি অ্যাজ কম্পেয়ার টু বেঞ্জিন। বেঞ্জিনের থেকে হ্যালো অ্যারিনগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কম হয়। কেন, নর্মাল ধরো, এটা ধরো নর্মাল বেঞ্জিন, ঠিক আছে, এটা নর্মাল বেঞ্জিন, সুন্দর আঁকা হলো না, তাই হোক। এই যে ডাবল বন্ডের গুলো আছে সিস্টেমে ছড়িয়ে আছে ভালো করে, তাহলে আমার এটা একটা ইলেকট্রো ডেন্স সিস্টেম। তো বাইরে থেকে যদি ইলেকট্রোফাইল আসে, মানে পজিটিভ চার্জ আসে, তাহলে পজিটিভ চার্জের সঙ্গে বেটার রিয়াকশন করবে। কিন্তু এখানে ক্ষেত্রে প্রবলেমটা কোথায়, ক্লোরিনের ক্ষেত্রে। দেখো ক্লোরিন হচ্ছে একটা নিজে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, এই কার্বনের রেসপেক্ট এটা অনেকটা বেশি ইলেকট্রনিক নিজে থেকে টানতে পারে। হ্যাঁ, অতটা নয় যতটা হ্যালো অ্যালকেন, কারণ এখানে বললাম ডাইপোল মোমেন্টটা কম হয়, কমে যায়, কার্বনে sp2 ক্যারেক্টার টানতে পারে। তার জন্য কি হচ্ছে, এ কি করছে, এখানে বেঞ্জিন সিস্টেমটা যতটা ইলেকট্রন ছিল সেটাকে কি হচ্ছে ডিঅ্যাক্টিভেট করছে। কেন, আমাকে এখানে তো এর প্লাস চার্জ বাড়ালে হবে না, আমার নেগেটিভ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের নেগেটিভিটিটাকে বাড়াতে হবে। তো এ কি করছে, এই নেগেটিভিটিটা কমাচ্ছে, নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে ওর -I এফেক্টের জন্য। এইটা যেটা ক্লোরিন এখানে আসছে সেটা বেঞ্জিনের প্লাস আরের জন্য। ক্লোরিনের যেহেতু কার্বনের তুলনায় মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ঋণাত্মক বেশি, তার জন্য কি হচ্ছে, সেই রেসপেক্টে এই বন্ডেড ইলেকট্রনগুলো নিজের দিকে টানতে পারে, নর্মাল হ্যালো অ্যালকেনের থেকে কম কিন্তু টানছে। তার ফলে কি হচ্ছে, ও এই সিস্টেমের নেগেটিভিটিটাকে কমিয়ে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, ততটা ভালো রিয়াকশন করে না যতটা বেঞ্জিন করতে পারে। ঠিক আছে, রিয়াকশন হয় কিন্তু রিয়াকশন রেটটা অনেক কম হয়, নর্মাল বেঞ্জিনের থেকে রিয়াকশনটা কম হয় হ্যালো গ্রুপে থাকলে। বুঝতে পারলে, হ্যালো গ্রুপে হ্যালোজেনটার -I এফেক্টের জন্য ইলেকট্রনগুলো নিজে দিকে টেনে নিচ্ছে বেঞ্জিনিংয়ে, তার ফলে কি হচ্ছে, আমার সিস্টেমটা অনেকটা নেগেটিভিটিটা কমে যাচ্ছে একটুখানি, তারপরে রিয়াক্টিভিটিও কমে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো হ্যালোজেন গ্রুপ ইজ অর্থোপ্যারা ইন্ডিকেটর। এবার এখানে অর্থোপ্যারাটা ইন্ডিকেটর দেখো রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে বুঝতে পারছো, দুটো অর্থ, এই যে অর্থ প্যারা অর্থ, নেগেটিভ চার্জগুলো কি হচ্ছে ওখানে ফর্ম করছে। তার মানে কি হচ্ছে, আমার যখনই কোনো গ্রুপ ইলেকট্রোফাইল আসবে সে ঢুকবে কোথায়, হয় অর্থ নয় প্যারাতে।
সেটা দেখো এখানে দেখলে বুঝতে পারবে। দেখো নাইট্রেশন মানে NO2 অ্যাডিশন করিয়েছে কী দিয়ে, এই কনসেন্ট্রেটেড HNO হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO করা হিট দিয়েছে। দেখো NO2 গ্রুপ কোথায় করে অ্যাডিশন হচ্ছে, অর্থ আর প্যারা। কেন কি হয়েছে, নেগেটিভ চার্জগুলো অর্থ আর প্যারাতে তৈরি হয়েছে, অর্থ আর প্যারাতে তৈরি হয়েছে, তার জন্য কি হবে, প্রোডাক্টগুলো তাই হবে। প্যারাটা মোর স্টেবল, কেন ওখানে কি হচ্ছে, অর্থতে যদি গ্রুপ ঢোকে তাহলে এই অর্থ এর সাথে এর একটা রিপালশন হবে, বিকর্ষণ হবে ইলেকট্রনগুলো, প্যারাতে থাকলে সেরকম বিকর্ষণের ব্যাপারটি, তার জন্য কি হচ্ছে আমার এখানে অর্থ প্রোডাক্টটা কি হয় মাইনার, প্যারা প্রোডাক্টটা হয় কি মেজর হয়। ঠিক আছে, এরকম সব কটাই দেখতে হয় যে কটা আছে তোমার, যেমন হ্যালোজেনেশন, হ্যালো গ্রুপ এডিশন, সেখানেও কি হচ্ছে অ্যানাইড্রাস FeCl3, একটা এই ClCl বন্ডটা ভাঙছে, FeCl4 মাইনাস, এই সিএলটা তাহলে প্লাস হয়ে গেল, ডাবল বন্ড কি ক্লোরিনটা নিল, আমি মেকানিজমটা দেখিয়ে দিয়েছি নিচে হলো। সালফোনেশন সেম ভাবে, ঠিক আছে, সালফোনেশনে কি H2SO4 হিট, দেখো অর্থ অর্থ আইসোমারটা মাইনার, প্যারা আইসোমারটা মেজর। ঠিক আছে, আচ্ছা অ্যালকাইলেশন, এটা দুটো খুবই ইম্পর্টেন্ট, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, অ্যালকাইলেশনে কি হচ্ছে CH3 গ্রুপ অ্যাডিশন হচ্ছে, অ্যাসাইলেশনে COCH3, COCH3টাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ, তাই অ্যাসাইল গ্রুপ অ্যাডিশন হচ্ছে অ্যাসাইলেশন, অ্যালকাইল গ্রুপ অ্যাডিশন হচ্ছে অ্যালকাইলেশন। তো এখানে CH3 গ্রুপ অ্যাডিশন হয়ে গেল, এখানে কি অ্যাডিশন হলো, এখানে CH3, এবার প্যারা আইসোমারটা মেজর, এটা হচ্ছে মাইনার, আর এখানে দেখো COCH3 অর্থটা হচ্ছে আমার মাইনার, প্যারাটা হচ্ছে আমার মেজর, অর্থটা মাইনার, প্যারাটা হচ্ছে মেজর। ঠিক আছে, এখানে অ্যানাইড্রাস LCl3 এটা ইউজ করছি, দুটোতেই অ্যানাইড্রাস LCl3, অ্যাসাইলেশনে CH3COCl, অ্যালকাইলেশনে CH3Cl। ঠিক আছে, এবার আমি এইটার মেকানিজমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট পেজে। ঠিক আছে, কি করে হচ্ছে, আচ্ছা ফার্স্টে কি হয়, তোমার ওখানে কি দিয়েছিলাম আমি, দেখো এখানে ছিল আমার CH3COCl বা CH3Cl। ঠিক আছে, তো আমার CH3Cl প্লাস ফার্স্টে হচ্ছে অ্যানাইড্রাস LCl3 কাজ, এ কি করে, এই ক্লোরিনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, মানে ফার্স্টে ফর্ম হয়েছে CH3 প্লাস, আমার ইলেকট্রোফাইল ফর্ম হলো, প্লাস হচ্ছে LCl3, LCl4 মাইনাস, বা এটাকে অনেক সময় লেখে LCl3 ডট Cl মাইনাস। ঠিক আছে, তো আমার এখানে কি হলো, CH3 প্লাসটা ফর্ম হয়ে গেল, আমি এবার প্যারা আইসোমারটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ওখানে কি হচ্ছে, নেগেটিভ চার্জটা এখানে ফর্ম হচ্ছিল, তো আমি এটা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। রেজোনেটিং স্ট্রাকচারগুলো তুমি আগেরটাতেই দেখেছো। ঠিক আছে, তোমার এখানে আছে, এটা নেগেটিভ চার্জ ছিল, এটা ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কার্বনের এইটা গিয়ে এইটাকে অ্যাটাক করলো। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে প্রোডাক্ট কি ফর্ম হলো, আমার এটা ফর্ম হলো, এখানে চারটে আছে, আর এখানে কি হলো, একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা CH3 আছে। ঠিক আছে, CH3, হ্যাঁ। এবার দেখো এই Cl মাইনাস, এই Cl মাইনাসটা কাজ কি, এই Cl মাইনাসটা কি করছে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, রিঅ্যারোমাটাইজ ব্যাপারটা বলছিলাম, রিঅ্যারোমাটাইজ হবে, তো রিঅ্যারোমাটাইজ হচ্ছে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এইটা গিয়ে এইখানে পড়লো, এইটা গিয়ে এখানে পড়লো, মানে ঘুরে এটা কি নেগেটিভ চার্জ পড়বে, খুললো, আর এটা এখানে পৌঁছে গেল। ঠিক আছে, আমি একবারে দেখে দিলাম কনসার্টের প্রসেস হলো, একটা স্টেপ ওয়াইজ হয়, আমি এখানে কনসার্টেড একবারে একটা পাথে দেখিয়ে দিলাম তোমাদের মেকানিজমটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এটা নর্মাল Cl আবার হয়ে গেল, তাহলে এখানে ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই হলো আমার CH3, তাহলে হয়ে গেল প্যারা আইসোমার। ঠিক আছে, প্যারাক্লোরোটলুইন ফর্ম হয়ে গেল, এইটা হচ্ছে আমার টলুইন, এই পোর্শনটা হচ্ছে আমার টলুইন, এটা ক্লোরিনটা প্যারাক্লোরোটলুইন। সেরকমভাবে অর্থটা হয়, সেমভাবে কি হয় আমার অ্যাসাইলেশনও সেমভাবে। ঠিক আছে, অ্যাসাইলেশনের ক্ষেত্রেও কি হয়, তোমার খালি আমি এই পোর্শনে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যালকাইলেশনটা হলো, অ্যালকাইলেশন। ঠিক আছে, অ্যাসাইলেশনে কি হয়, CH3COCl, তাহলে ওখানে কি হয় LCl3টা, এইখান থেকে Clটা, এটা অ্যানাইড্রাস আছে, এখানে কি হয় CH3CO প্লাস, Clটা এই কার্বনের সাথে অ্যাটাচ, CO প্লাস প্লাস LCl3 Cl মাইনাস,
এবার যা এখানে হলো তাই হবে, এই ডাবল বন্ডটা গিয়ে সিও প্লাসে কি অ্যাটাক করবে, এই যে ডাবল বেঞ্জিন মাইনাসটা গিয়ে, তাহলে এখানে সিওসিএসসি, এবার সিএল মাইনাসটা গিয়ে রিঅ্যারোমাটাইজ করবে। মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি এখানে স্টেপটা হচ্ছে আমার রিঅ্যারোমাটাইজ, মানে আবার অ্যারোমেটিক সিস্টেমটা তো নষ্ট হয়ে গেছে এখানে, তো এটাকে আবার রিঅ্যারোমাটাইজ করলো, মানে আবার অ্যারোমেটিক সিস্টেমে কনভার্ট করলো। ঠিক আছে, অ্যারোমেটিক সিস্টেমে কনভার্ট করলে সেটা অনেক বেশি স্টেবল দেন নন অ্যারোমেটিক সিস্টেম। অ্যারোমেটিক সিস্টেমে কনভার্ট করার জন্য এই স্টেপটা হয় পুরোটা। ঠিক আছে, আশা করি তোমরা ফিজিক্যাল অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এইগুলো মেকানিজম বুঝে দরকার। সেমভাবে এইটার ক্ষেত্রে তাই হয়, এফিসিএলটি এটাকে ভাঙে, সিএল একটা সিএল প্লাস হয় আর একটা সিএল মাইনাস এর সাথে সিএল মাইনাসটা ভাবে অ্যারোমেটাইজ করে। সবকটার মেকানিজম প্রায় সেম একইভাবেই হয় কিন্তু। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি চ্যাপ্টার শেষ। এখানে আর তোমাদের বোঝানোর সেরকম কিছু নেই, যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি সেগুলোই আমি এখানে পুরোটা কভার করেছি। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে নিশ্চয়ই জানাবে। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য বাই।